আজকে তিনি যা উন্নয়ন যা করছে শুধু মুখে, আজকে আমরা এত দূর দূরান্ত থেকে আজকে দেখুন তীর ধনুক নিয়ে আমরা এসেছি বিচার চাইতে। তাদের সাথে হাত যখন মিলায় তখন কি হয়, তখন গ্লাস লাগিয়ে তিনি কিন্তু নাচেন। আদিবাসী বিরোধী মমতা বেছে সেই অঞ্চলের সভাপতি তার কিছু হারমাত ল্যাঠেল তারা লাঠি সোটা নিয়ে প্রায় মেরেই ফেলার প্ল্যান করেছিল। আমি ধন্যবাদ দিই সাধারণ মানুষকে, তার রুখে দিয়েছে। ভারত একটা মাদারল্যান্ড, এই ভূমি কলকাতা ভূমি, মা কালীর ভূমি। এখানে মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী থেকে কোনো মহিলারা সুরক্ষা নেই। এই রাস্তায় দাঁড়িয়ে এটা কি প্রতিরোধ নয়? ওনারা তো ভেবেছিল যে আক্রমণ করার পরে আমরা খাটের তলায় লুকিয়ে যাব। আমাদের এই অপদার্থ মুখ্যমন্ত্রী যিনি ত্রাণ শিবিরে গিয়ে দুর্যোগে আক্রান্ত মানুষের সঙ্গে কথাবার্তার নাম করে তিনি ভাষণবাজি করেন। ये सरकार निकम्मा सरकार, ये सरकार बलात्कारी सरकार, ये सरकार रेपी सरकार। আদিবাসী সুরক্ষিত নেই। আজকে কেন রাজপথে নামতে হচ্ছে? খগেন মুর্মু সাহেবকে মেরে একদম মাথা ফাটিয়ে দিয়েছে, মুখ ফাটিয়ে দিয়েছে, মেরে মারার চক্রান্ত করছে। ওর একমাত্র অপরাধ, সে ভারতীয় জনতা পার্টি, সে আদিবাসী সমাজের লোক। আদিবাসী সমাজের বলেই তাকে মারা হয়েছে। বাংলার অভিভাবক বিহীন একজন দোকান কাটা বেহায়া মুখ্যমন্ত্রী। 2011 পরে যতগুলো রিক্রুটমেন্ট হয়েছে আপনি দেখুন তো, যেখানে 100% রোস্টার মেনেছেন, শুধু আমাদের মেলা খেলায় আমাদেরকে মাতিয়ে দেয়, আর ভোট আসলে আজকে মদ আর মাংস খাওয়া মানুষের ভোট নেয়। আমাদের সাথী হলো তীর ধনুক। কেউ যদি আমাদের উপরে আক্রমণ করে আমরা পাল্টা আক্রমণ করব, চোখে চোখ রেখে লড়াই করব। আমরা ডরনেওয়ালা নয়। শুধু এরা তোলাবাজি করছে, এরা কোনো প্রশাসন নেই, কোনো শাসন নেই, এখানে মেয়েরা সুরক্ষিত নেই। রিলিফ দিতে গিয়ে সেন্ট্রাল ফোর্সকে কেন সাংসদ বিধায়কদেরকে রক্ষা করতে হবে? আগে এই প্রশ্নটা উঠা উচিত। ये टीएमसी पार्टी, ये कांग्रेस पार्टी, ये सब देखिएगा पथराव करेगा, पत्थर मारेगा। कभी आप लोग देखा कि भारतीय जनता पार्टी का काज करता है या कोई नेता पथराव किया ना? মায়েরা বোনেরা হাজার থেকে উপরের সংখ্যাতে আজকে রাজপথে নেমেছে দেখতে পাচ্ছি। কেন প্রোটেস্ট করার প্রয়োজন হচ্ছে? তারা আজকে সুরক্ষিত নেই মমতা ব্যানার্জির নেতৃত্বে। তাই আজকে রাজপথে, এটা তো সাংকেতিক হচ্ছে, এরপরে সারা বাংলা জুড়ে বড় করে আন্দোলন হবে। মমতা ব্যানার্জিকে তার জবাব দিতে হবে। দুধেল গাইদেরকে তিনি ট্যাগলাইন করেছেন দুধেল গাই। সেই দুধেল গাইরা আজকে মাথার উপরে উঠে নৃত্য করছে, আর কন্ট্রোল করতে পারবে না। কন্ট্রোল করতে গেলে 34% ভোট ও চলে যাবে। বারবার আদিবাসী সম্প্রদায়কে আক্রান্ত হতে হচ্ছে তৃণমূলের দ্বারা, এই অভিযোগ নিয়ে বিজেপির তরফ থেকে আজকের এই মিছিলে যারা রয়েছেন তাদের প্রথম সারিতেই রয়েছেন বিজেপির যে নেতৃত্ব রয়েছেন সংখ্যালঘু এবং আদিবাসী নেতৃত্ব, বিধায়কদেরকে মূলত সামনে রেখেই আজকের এই প্রতিবাদ মিছিল। এই মুহূর্তে একজন বিধায়কের সাথে কথা বলে নেবো। দাদা, বারবার আপনাদের ওপর কি তৃণমূল সরকার বঞ্চনা করছে, এই অভিযোগ নিয়েই নেমেছেন আজকে? শুধু বঞ্চনা না, আমাদের উপরে যে অত্যাচার চলছে, আজকে তিনি যা উন্নয়ন যা করছে শুধু মুখে, আজকে আমরা এত দূর দূরান্ত থেকে আজকে দেখুন তীর ধনুক নিয়ে আমরা এসেছি বিচার চাইতে। আজকে আপনারা জানেন গত 6 অক্টোবর আজকে উত্তর মালদার সংসদ আদিবাসী নেতা খগেন মুর্মু তিনি উত্তর বাংলায় নাগরা কাটাতে গিয়ে তিনি কি করতে যাচ্ছিলেন? তিনি কি কারোর সঙ্গে ঝগড়া মারপিট করতে যাচ্ছিলেন? সবাই জানে। ওখানে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি যাচ্ছিলেন, আর তাকে রাস্তায় তাকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল। আজকে তার প্রতিবাদে আজকে আমরা কলকাতায় কলেজ স্কয়ারে আমরা জমায়েত হয়েছি। আজকে আমাদের এখানে যে জানান দিতে চাই, কারণ অনেকে আজকে টিভি, আজকে ধরুন মোবাইল সবাই দেখতে পারে না। গ্রামান্তরের অনেক মানুষ আছে, কিন্তু কি ঘটনা ঘটছে আজকে পুরো বাংলার মানুষ, পুরো ভারতের মানুষকে, আদিবাসীদেরকে আমরা সচেতন করতে চাই যে এর বিচার চাই। তাই আমরা আজকে বিচার চাইতে এসেছি। 2011-তে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে আপনাদের উন্নতি হয়েছে কোনো? জিরো, কোনো উন্নতি হয়নি। আমি একটাই বলবো, আজকে B.R. আম্বেদকর যে সংবিধান রচনা করেছেন, যে আপনার যখনই যে কোনো প্রতিনিধি যখন কেউ হয় তার সংবিধানের বা যে সংবিধানের নামে শপথ নিতে হয়। আমি সংবিধান মেনে চলবো। তিনি কি সংবিধান মেনে চলেছেন? 2011 পরে যত
যতগুলো রিক্রুটমেন্ট হয়েছে আপনি দেখুন তো, যেমন 100% রোস্টার মেনেছেন, শুধু আমাদের মেলা খেলায় আমাদেরকে মাতিয়ে দেয়, আর ভোট আসলে আজকে মদ আর মাংস খাওয়াই মানুষের ভোট নেয়, আজকে কোনো উপকার করেনি। তিনি জানেন আজকে আদিবাসীরা আজকে দলে দলে বিজেপির দিকে ঝুঁকছে, বিজেপির দিকে হাত পা বাড়াচ্ছে, কিন্তু তার জন্য তাদেরকে ভয় দেখানোর জন্য আজকে খগেন মুর্মুর উপরে এই আক্রমণ। তাই আমরা এই আক্রমণকে আমরা অস্ত্র নেমেছে, এই অস্ত্র নিয়ে মিছিল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলতে চাইছেন? আমি বার্তা দিতে চাই, আপনার 2026-এ আপনার পুরা সরকারকে ফেলে দিয়ে আদিবাসী সমাজ ভারতীয় জনতা পার্টির সরকারকে প্রতিষ্ঠিত করবে। তার জন্য আজকে আমরা এই হাতিয়ার নিয়ে এখানে আমরা এসেছি, আমরা দিদিকে জানান দিতে আর তৃণমূলকে জানান দিতে যে 2026 আজকে তৃণমূল ফিনিশ, আর 26-এ ভারতীয় জনতা পার্টি সরকার বসবে, এটাই আমরা কামনা করি, এটাই আমরা জানান দিতে চাই। সম্প্রদায়ের একজন এমপি, বিজেপিরও এমপি তিনি রয়েছেন, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাদের সম্প্রদায়ের তিনি দেশের কাছে নিজের জায়গা, নিজের কমিউনিটিকে তিনি রিপ্রেজেন্ট করেন, তাকে আক্রমণ করা হয়েছে, তার চোখের নিচ থেকে রক্ত বেরিয়েছে, দেখেছেন সেই দৃশ্য? দেখুন, তিনি আদিবাসী করে বলে তৃণমূলের গুন্ডা বাহিনী তার উপরে হামলা করো। আদিবাসী যত রকমের যে ফেক সার্টিফিকেট, যারা নন আদিবাসী তাদেরকে আদিবাসী বানিয়ে দিতে হবে। ফেক সার্টিফিকেট বানিয়ে দিয়ে সমস্ত জমি জায়গা লুটপাট হচ্ছে। 1 নম্বর, চাকরি সমেত সমস্ত কিছুতে লুটপাট করছেন। শুধু আদিবাসীদেরকে উপরে উপরে ভালোবাসে, তাদের কাছে নাচতে ভালো লাগে, কিন্তু যখন তাদের সাথে হাত যখন মিলায় তখন কি হয়, তখন গ্লাস লাগিয়ে তিনি কিন্তু নাচেন। আদিবাসী বিরোধী মমতা। আদিবাসী মানুষজন শপথ নিয়েছে, তিনি আদিবাসী নেতা, উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, একবারের নয় 2বারের, 3বারের বিধায়ক, 2বারের জেলা পরিষদ মেম্বার। এইরকম তাবর আদিবাসী নেতাকে কিসের জন্য মারা হলো? তিনি উত্তরবঙ্গে এত বৃষ্টি হয়েছিল, বন্যা হয়েছিল, এই বন্যায় 9 জন মানুষ মারা গিয়েছিল। কারা? আদিবাসী মানুষজন। এই আদিবাসী মানুষজন মারা গিয়েছিল। আদিবাসী সাংসদ আদিবাসীর কাছে তাদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করেছিলেন। আদিবাসী হয়ে আদিবাসী সম্প্রদায়ের পাশে আদিবাসী মানুষ এই আদিবাসীর পাশে দাঁড়াতে গিয়েছিলেন, কিন্তু তারা চাইলো তৃণমূলের গুন্ডা বাহিনী আদিবাসীর পাশে যেন আদিবাসী সাংসদ দাঁড়াতে না পারে, তার জন্য রাস্তায় তাকে আক্রমণ করা হলো। যত রকমের তাদের ইচ্ছা, যত রকমের নিন্দা করানো, যত রকমের হামলা করানো, সমস্ত কিছু করেছে। শুধু তার উপরে, শুধু খগেন মুর্মুর উপরে নয়, যিনি শঙ্কর ঘোষ ছিল তার উপরেও হামলা হয়েছে। এত রক্ত ঝরেছে, শরীরের সমস্ত রক্ত শেষ হয়ে গিয়েছিল। ডায়াবেটিস ছিল। মমতা ব্যানার্জির কথা কেউ বিশ্বাস করে? মমতা ব্যানার্জির কথা কেউ যদি বিশ্বাস করে, বাংলার মানুষ মানে সমস্ত মানুষকে শেষ করার জন্য একটা পরিকল্পনা চক্রান্ত করছে। মমতা ব্যানার্জির উপরে কেউ বিশ্বাস যদি করে যায়, তা সমস্ত মানুষ ডুবে যাবে। মমতা ব্যানার্জির যে মুখ্যমন্ত্রী যে আচরণ করার কথা, যে ঈশ্বরের কাছে কামনা করবে, খগেন মুর্মু আপনার উপরে যে হামলা করেছে, আমি বলবো যারা দুষ্কৃতীরা তাদেরকে অতি শীঘ্রই তাদেরকে গ্রেপ্তার করা হোক, চিহ্নিত করে। তার বলার উচিত ছিল তার বলার উচিত ছিল ঈশ্বরের কাছে কামনা করে, তার ভালো হওয়ার কামনা করার কথা ছিল। তিনি ডায়াবেটিসের নিয়ে চলে গেলেন। আবার বলছেন মালদা মেডিকেল কলেজে, এত ভালো মালদা মেডিকেল কলেজে কেন আপনি এখানে আছেন? শিলিগুড়িতে এখানে তো ট্রিটমেন্ট হতো। মালদা মেডিকেল কলেজে একটা বেডে 3টা 4টা করে রোগী থাকে। এই হসপিটাল এবং মালদা মেডিকেল কলেজ যদি দেখেন, ঢুকতে গেলে আপনার গন্ধতে আপনার অসুখ হয়ে যাবে। কেউ ট্রিটমেন্ট করে? এরকম পরিস্থিতি যে রয়েছে মেডিকেল কলেজ। এবং আদিবাসী বিধায়কের উপরে, আদিবাসী এমপির উপরে, শুধু তা নয়, রাষ্ট্রপতির উপরেও কুচিকর মন্তব্য করেছেন উকিলগিরি তার রঙকে নিয়ে। আপনার শুধু ওটা নয়, আদিবাসীর উপরে যেভাবে একটা আদিবাসী আমাদের যে বোনটিকে, যে রামপুর হাটে ক্লাস 7-এ পড়াশোনা করতেন, তার উপরে যেভাবে অত্যাচার করা যায় সেইভাবে টিচার অত্যাচার করেছেন, রেপ করে মার্ডার করেছেন, 3 টুকরো করে দিয়েছেন, জঙ্গলে ফেলে দিয়েছেন। তার সমস্ত দেহ পাওয়া যায়নি, তার
ফাঁসি হবে না। যতক্ষণ পর্যন্ত তার ফাঁসি হবে না ততক্ষণ পর্যন্ত আদিবাসী মানুষজন আন্দোলনে থাকবে, আন্দোলনে আছে, এবং যতক্ষণ পর্যন্ত বিচার পাবে না ততক্ষণ পর্যন্ত আদিবাসী ছাড়বে না। সমস্ত সংগঠন আদিবাসী গর্জে উঠেছে। আদিবাসী সম্প্রদায় এবং আপনি আদিবাসী সম্প্রদায়ের বিধায়ক হাতে অস্ত্র নিয়ে কলকাতায় রাস্তায় নেমেছেন। দেখুন, আমাদের আপনারা জানেন যে ভারত স্বাধীন হওয়ার আগে প্রথম আন্দোলন করেছিল আদিবাসী মানুষজন। আর আমাদের এটা পরিচয় যে আমাদের আদিবাসীদের কৃষ্টি কালচার, যে আদিবাসী সমাজে এটা না থাকতে গেলে আমাদের অনেক পূজা পাঠ হয় না। তার জন্য আদিবাসীদের একটাই অস্ত্র, আদিবাসীদের এটাই তীর ধনুক। আমরা তীর ধনুক নিয়ে যেখানেই যাব আমাদের সাথী হলো তীর ধনুক। কেউ যদি আমাদের উপরে আক্রমণ করে আমরা পাল্টা আক্রমণ করব, চোখে চোখ রেখে লড়াই করব। আমরা ডরনেওয়ালা নয়, আমরা পিছিয়ে হটবো না, তা না, আমরা সামনের সারিতে থাকার লোক, সামনের সারিতে থাকবো। এই অপরাধ ছিল যে আপনি ত্রাণ দিতে গেলেন। হ্যাঁ, একবার নয় এবং বেছে বেছে একবার, দুবার, তিনবার আক্রমণ করা হয়েছে এবং আমাদের অপরাধ, আমরা মানুষের পাশে দাঁড়াতে চেয়েছি, বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চেয়েছি, তা যারা মারা গেছে তাদের পাশে দাঁড়াতে চেয়েছি, সামান্যটুকু খাবার দেওয়ার চেষ্টা করেছি। এটাই আমাদের বড় অপরাধ ছিল। এবং বেছে বেছে সেই অঞ্চলের সভাপতি, তার কিছু হারমাত ল্যাঠেল, তারা লাঠি সোটা নিয়ে প্রায় মেরেই ফেলার প্ল্যান করেছিল। আমি ধন্যবাদ দিই সাধারণ মানুষকে, তার রুখে দিয়েছে। প্রতিবাদ আপনাদের জারি রয়েছে সারা রাজ্য জুড়ে, কিন্তু পরিণতি কোথায় যাবে? শেষ পরিণতি কি? কোথায় কি যায় না, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তারা মানুষের পাশে ছিল, মানুষের পাশে আছে, এখনো অবধি দেখবেন। আজকেও আমরা ত্রাণ দিচ্ছি, আগামীকালও ত্রাণ দেবো, ভবিষ্যতে আমরা ত্রাণ দিয়েই যাবো। তারা যদি মেরেও ফেলে তাতে আমাদের কিছুই যায় আসে না। এই যে মনোজ ওরাও তিনিও কিন্তু বারবার ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হতে হয়েছেন। শিক্ষা যিনি বিজেপির বিধায়ক রয়েছেন তাকেও আক্রান্ত হতে হয়েছে, এবং শঙ্কর ঘোষ তিনিও আজকের শারীরিক যে সুস্থতা, সেই সুস্থতা নিয়ে আজকের এই যে আদিবাসী সম্প্রদায়ের মিছিল, সেই মিছিলে তিনি সামিল হয়েছেন। এবং এই শঙ্কর ঘোষ চোখ চাক্ষুষ দেখেছেন যে ঘটনা, একেবারে খগেন মুর্মুরকে যে আক্রমণ করা হয়েছে, শঙ্কর ঘোষ সেই মুহূর্তে উপস্থিত ছিলেন, তিনিও আক্রান্ত হয়েছেন এবং তিনি এই ঘটনা কিন্তু চাক্ষুষ দেখেছেন। দেখুন, এই দেশে মেয়েরা পাকিস্তানে ফ্লাইট উড়াচ্ছে, পাকিস্তানে গিয়ে ফাইটার ফ্লাইটে আক্রমণ করছে। চারদিকেও সব অফিস থেকে নিয়ে অত আগে মেয়েরা বাড়িয়ে গেছে। সেই মাদারল্যান্ড, ভারত একটা মাদারল্যান্ড, এই ভূমি কলকাতা ভূমি, মা কালীর ভূমি। এখানে মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী থেকে কোনো মহিলারা সুরক্ষা নেই। ডেলি মহিলাদের এইরকম ধর্ষণ হচ্ছে, মেয়েরা ধর্ষণ হচ্ছে। মমতা সরকার পুরো ফেলিওর হয়ে গেছে। পুলিশ প্রশাসন উপরে মমতার কোনো এই নেই। মমতা গুন্ডা আর মমতার নেতা মিলে আর এই পুলিশ মিলে শুধু এরা তোলাবাজি করছে। এরা কোনো প্রশাসন নেই, কোনো শাসন নেই, এখানে মেয়েরা সুরক্ষিত নেই। এ সরকারকে যত তাড়াতাড়ি বাংলার মানুষ বিদায় দিয়ে দেয়, তাহলে আমরা বাংলার থেকে আমার মেয়েরা, আমার বোনরাকে সুরক্ষা পাওয়া যাবে। এই রাস্তায় দাঁড়িয়ে এটা কি প্রতিরোধ নয়? ওনারা তো ভেবেছিল যে আক্রমণ করার পরে আমরা খাটের তলায় লুকিয়ে যাব। আমরা যে রাস্তায় আছি এটাও প্রতিরোধের বার্তা। গণতান্ত্রিকভাবে এই প্রতিরোধ আমরা করি এবং করে যাব। দেখুন, সেন্ট্রাল ফোর্স তার দায়িত্ব পালন করা মানে অনেকে ভেবেছেন যে অন্যের উপরে আক্রমণ করা। আজকের দিনে দাঁড়িয়ে সেন্ট্রাল ফোর্সের উপরে যে ধরনের হামলা হয়েছে তাতে তারা নিজেদের মাথা ঠান্ডা রেখেছে, এটাই অনেক। না হলে এর থেকেও অনেক বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারে। আমরা মনে করি গণতান্ত্রিক পরিবেশে সেন্ট্রাল ফোর্সের ব্যবহারের প্রয়োজন হবে কেন? রিলিফ দিতে গিয়ে সেন্ট্রাল ফোর্সকে কেন সাংসদ বিধায়কদেরকে রক্ষা করতে হবে? আগে এই প্রশ্নটা ওঠা উচিত। আপনাদের উপর যারা আক্রমণ করেছে তারা জনতা ছিল, মুখ্যমন্ত্রী এমনটাই দাবি করেছে যে আক্রমণ করেছে আপনাদের উপর তারা জনতা ছিল। 2026-এর পরে এই বক্তব্যের প্রতিফলন যদি ওনাদের সাথে হয় তখন বলবেন তো জনতার ক্ষোভ
26,000 শিক্ষকের চাকরি গেছে, 22 লক্ষ যুবককে প্রতারণা করা হয়েছে, আরজিকর, কসবা, দুর্গাপুর। এই জনরোষকে সামনে রেখে যদি ওনাদের নেতাদের উপরে আক্রমণ হয় তাহলে সেক্ষেত্রে কি বলা হবে? ফলে এই ধরনের বক্তব্য যারা রাখছেন ভবিষ্যতের কথা ভেবে রাখবেন, এইটুকুই আশা। তো বাড়ির মেয়েদেরকে আগে বোঝাক, তারপরে পশ্চিমবঙ্গের লোককে বলবে। আর আগেই আমি বলেছি যে শুধু কি রাত্রে মেয়েদের উপর অত্যাচার হয়, যে ইন্দাসে দিনের বেলায় ঢুকে গিয়েছিল। ফলে এটা দিন বা রাত্রি নয়, অপরাধীরা যখন ভাবে সরকার তাদের বন্ধু তখন এই ধরনের ঘটনা ঘটে। বারবার আপনাকে পথে নামতে দেখেছি, কিন্তু আদৌ তার কিছু রেজাল্ট আপনি দেখতে পাচ্ছেন? কারণ বারবার তো তৃণমূলের তরফ থেকে আক্রান্ত হতে হয়েছে আপনাদের। দেখুন, আজকে যত দিন যাচ্ছে তৃণমূল যত আক্রমণ করবে তত বাংলার মানুষ রাস্তায়, হাজারো হাজারো লাখো লাখো মানুষ বাংলায় নামবে প্রতিবাদ করতে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নাটক, এক একটা নির্বাচনের সময় এক এক রকম আদিবাসীদের উপর আক্রমণ করে, কোথাও দেখেছেন কখনো সারা ভারতবর্ষের কোনো সিএম মেরাত বেঁধে অফিসারদের নিয়ে প্যান্ডেল করে ত্রাণ শিবিরে গিয়ে ভাষণবাজি করছেন? আমাদের এই অপদার্থ মুখ্যমন্ত্রী, যিনি ত্রাণ শিবিরে গিয়ে দুর্যোগে আক্রান্ত মানুষের সঙ্গে কথাবার্তার নাম করে তিনি ভাষণবাজি করেন, তার কারণ শুধুই মাত্র ফটো সেশন করা। আদপে তার কোনো ইচ্ছাই নেই। উত্তরবঙ্গে উনি এখনো গেছেন ছুটি কাটাতে, রাজনৈতিক পর্যটনে গেছেন। আপনারা জানেন ইতিমধ্যেই দুর্গাপুরে এক বোন ধর্ষিতা হয়েছে, তাকে ফোন করবার কেন, সাক্ষাৎ করবার পর্যন্ত তার সময় নেই। যত তৃণমূল আক্রমণ করবে ভারতীয় জনতা পার্টি তত গর্জাবে। আগামী 26-এ তার ফল ব্যালট বক্সে পরিণত হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছে, তৃণমূল ভয় পেয়েছে যে আমরা যতই যা কিছু করি না কেন তাদের ত্রাণ মানে তো হচ্ছে তৃণমূলের স্বজন পোষণ এবং লুটতরাজ। ত্রাণ গেলেও ত্রাণের টাকা তৃণমূলের নেতাদের পকেটে যাবে। আর ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিধায়ক শঙ্কর ঘোষ, মনোজ ওরাং, খগেন মুর্মুর নেতৃত্বে গেলে সেটা মানুষের কাছে পৌঁছবে। এটা হলো পার্থক্য। এই পার্থক্যটাকে মেনে নিতে পারছে না, আর বাংলার মানুষরা এদের এই মানসিকতাটাকে মেনে নিতে পারছে না। আগামী 26-এ তাই বাংলার মানুষ অপেক্ষা করে রয়েছে। এসআইআর হবে এবং ব্যালট বক্সে এর প্রবল পরিণতি আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতাচ্যুত হবেই হবে। আদিবাসীদেরকে মারা হয়েছে, কিন্তু দেখতে পাচ্ছি মিছিলে আপনি সংখ্যালঘু সম্প্রদায়ের হয়ে এসেছেন। भारतीय जनता पार्टी एक ऐसा पार्टी है, राष्ट्रवादी पार्टी है, जिसके नारे में जय श्री राम होता है, भारत माता की जय होता है, वो भारत पार्टी है। ये टीएमसी पार्टी, ये कांग्रेस पार्टी, ये सब देखिएगा पथराव करेगा, पत्थर मारेगा। कभी आप लोग देखा कि भारतीय जनता पार्टी का कार्यकर्ता या कोई नेता पथराव किया? नहीं, इनका काम ही यही काम है। কিন্তু আপনার ধর্মে যারা মেরেছে আপনাদের ধর্মেই তো। वो तो रोहिंग्या, बांग्लादेशी, আমার মুসলমান আছে কেন? उसको निकालो यहाँ से। কেন থাকবে? ও কেন থাকবে? মুসলিম আছে তো কেন? আমি মুসলিম, ও তো লোকটা বাংলাদেশি রোহিঙ্গা, কেন থাকবে? जो দেশে আছে ও দেশে যাবে। जो तो रोहिंग्या बांग्लादेशी আছে सब पालन। आपने देखो जो जब एमएलए एमपी सेव नहीं तो आम जनता पब्लिक कैसे सेव होगा? ये सरकार निकम्मा सरकार, ये सरकार बलात्कारी सरकार, ये सरकार रेपी सरकार। मैं हिंदू भाइयों से ये बोलता हूँ, उनको राम जी का कसम, टीएमसी को कभी वोट मत देना, कांग्रेस को कभी वोट मत देना, भारतीय जनता पार्टी को वोट देके विजय बनाओ उनको। উত্তরবঙ্গে বারবার আপনাদের সফর, খগেন মুর্মুকে আক্রমণের প্রতিবাদ। আবার দেখলাম কিছুদিন আগে দুর্গাপুরে আপনি ধর্ণা মঞ্চেতে ছিলেন। মুখ্যমন্ত্রী কি টার্গেট করছেন হিন্দুদের কি নাকি সমগ্র আদিবাসী থেকে সবাই? মুখ্যমন্ত্রী জিহাদিদেরকে সামনে রাখার জন্য, জিহাদিদেরকে সঙ্গে রাখার জন্য জিহাদিরা যা করছে সেটাকে সমর্থন করছে। আর তাই আমরা দেখছি এখন আদিবাসী সমাজের লোককে যেভাবে টার্গেট করেছে, জিহাদিদের মনে হয়েছে কি আদিবাসী সমাজের লোক পশ্চিমবাংলায় থাকা যাবে না, তখন তাকেই তিনি সমর্থন করছে। যেমন বাংলাদেশের জিহাদিরা আজকে ওখানে হিন্দু সমাজের লোককে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগে আছে, সেরকমই পশ্চিমবাংলাতেও তৃণমূলের সংরক্ষণে জিহাদিরা একদম এই কাজ করছে। আজকে আমরা দেখছি যে আদিবাসী সমাজের মায়েরা, বোনেরা
হাজার থেকে উপরের সংখ্যাতে আজকে রাজপথে নেমেছে দেখতে পাচ্ছেন। কেন প্রোটেস্ট করার প্রয়োজন হচ্ছে? তারা আজকে সুরক্ষিত নেই মমতা ব্যানার্জির নেতৃত্বে, তাই আজকে রাজপথে, এটা তো সাংকেতিক হচ্ছে। এরপরে সারা বাংলা জুড়ে বড় করে আন্দোলন হবে, মমতা ব্যানার্জিকে তার জবাব দিতে হবে। এবং আমরা যতক্ষণ না এই প্রোটেস্ট উনি স্বীকার করেন, এই প্রোটেস্টকে যতক্ষণ না অ্যাকসেপ্ট করেন, এই প্রোটেস্টের দ্বারা যতক্ষণ না সুরক্ষিত আদিবাসী সমাজের লোক, ততক্ষণ আন্দোলন চলতে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করে 2011 পর থেকে সব থেকে বেশি পশ্চিমবঙ্গের ইতিহাসে আদিবাসী সম্প্রদায়ের উন্নতি হয়েছে। আপনি তো ওই সম্প্রদায়ের একজন। কিসের উন্নতি হয়েছে? কোন উন্নতি হয়েছে? আপনি একবার ঘুরে আসুন জঙ্গলমহল, তাহলে দেখতে পাবেন কি অবস্থা করে রেখেছে। আপনি একবার ঘুরে আসুন পাহাড়ে, দু জায়গায় আদিবাসী সমাজের লোক আছে, দেখতে পাবেন কি অবস্থা আছে। তাদের অবস্থা নরকে পরিণত করে দিয়েছে এই মমতা ব্যানার্জি। জল দিয়েছি, মাথার ঘর দিয়েছি, জল রাজু বিষ্টা দেখিয়ে দিয়েছেন, জলের পাইপ কিরকম ভাবে উনি বাজিয়ে শুনিয়ে দিয়েছেন কিরকম জল, কোথায় জল দিয়েছেন, কে দিয়েছেন। 3,500 কোটি টাকা কেন্দ্র সরকার থেকে দেওয়া হয়েছে এখানে জলের জন্য। শুধু পাইপ কোনো জায়গায় শুধু বিছিয়ে আর ছবি তুলিয়ে নিয়েছে। রাস্তাঘাটের কথা, রাস্তাঘাট দেখুন, জঙ্গলমহলে ঘুরে আসুন, শুধু কালীঘাটের হরিশ্চন্দ্র স্ট্রিট আর হরিশ চ্যাটার্জি স্ট্রিটের কালো রাস্তা করলে হবে না, করতে হবে আপনাকে প্রত্যন্ত ঝাড়গ্রাম পুরুলিয়ার গ্রামগুলোতেও। তাহলে মনে করব আপনি সত্যিকারের কাজ করেছেন। কিন্তু আর আপনাকে কাজ করতে হবে না, আপনার সময় সমাপ্ত হয়ে গেছে। আগামী দিনে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী হবে, মোদিজির নেতৃত্বে মুখ্যমন্ত্রী হবে, তিনি করবেন কাজ। লাল মাটিতে কালো রাস্তা হয়নি। আপনি ঘুরে আসুন না, আমি তো বলবো আপনার ক্যামেরা নিয়ে যান, আপনি ঘুরে আসুন, ওখানের অবস্থা দেখে আসুন, পাহাড়ের অবস্থা দেখে আসুন। কোনো আদিবাসী সুরক্ষিত নেই। আজকে কেন রাজপথে নামতে হচ্ছে? খগেন মুর্মু সাহেবকে মেরে একদম মাথা ফাটিয়ে দিয়েছে, মুখ ফাটিয়ে দিয়েছে, মেরে মারার চক্রান্ত করছে। ওর একমাত্র অপরাধ, সে ভারতীয় জনতা পার্টি, সে আদিবাসী সমাজের লোক, আদিবাসী সমাজের বলেই তাকে মারা হয়েছে। আর তৃণমূল আমাদের চাপে বাধ্য হয়ে গুটি কয়েক লোককে অ্যারেস্ট করেছে। যারা এই ষড়যন্ত্র করেছিল তারা টিভির পর্দায় বড় বড় ভাষণ দিচ্ছে, তাদেরকে আগে অ্যারেস্ট করতে হবে। আর মুখ্যমন্ত্রীকে রিজাইন দিতে হবে, তবেই বাংলার মানুষ শান্ত পাবে। মুখ্যমন্ত্রী বলেছেন রাতে মেয়েদের বেরোনো উচিত নয়, সেই জন্যই কি সকালে আপনারা এই প্রতিবাদ? লজ্জা থাকা দরকার। প্রথমে বলবো ওর লাজ লজ্জার নেই। আমাদের ওই বিরোধী দলনেতা বলে দোকান কাটা, সেই দোকান কাটা হয়ে গেছে। তিনি যে মহিলা, এটা আমাদের মুখ্যমন্ত্রী, আমরা যে গর্ব করে বলবো যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, সেদিন আমাদের শেষ হয়ে গেছে। আমিও একজন নির্বাচিত জনপ্রতিনিধি, তিনিও বিধায়িকা, আমিও একজন বিধায়ক। তবে আমি কম্পার্টমেন্টাল নই, তিনি কম্পার্টমেন্টাল। তো যাই হোক না কেন, তিনি একের পর এক যে পদক্ষেপ নিয়ে আগাচ্ছেন, তিনি বাংলায় আগুন জ্বালিয়ে দিয়েছেন, আগুন ধরে দিয়েছে। কসবার লো কলেজই হোক, আরজিকর হোক, মুর্শিদাবাদ হোক, মালদা হোক, সন্দেশখালী হোক, বকটুই হোক, এবং এই আইকিউ সিটি হোক, দিকে দিকে গতকালকেও ঘটনা ঘটেছে ইন্দ্রাসে, আমার পাশের বিধানসভা, আমার জেলাতেই। তো এই যে মহিলা মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, তার নিজেদের দপ্তরে আজকে মায়েরা ধর্ষিত হচ্ছে, বোনেরা ধর্ষিত হচ্ছে। বলার আর কিছু নেই। প্রতিবার বেরো না, তোমাকে ঝড়ে ফেলে দেবে। প্রতিবার বাড়ি দিয়েছে রোহিঙ্গাদেরকে, দুধেল গাইদেরকে। তিনি ট্যাগলাইন করেছেন দুধেল গাই। সেই দুধেল গাইরা আজকে মাথার উপরে উঠে নৃত্য করছে। আর কন্ট্রোল করতে পারবে না। কন্ট্রোল করতে গেলে 34% ভোট ও চলে যাবে। মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী যদি সত্যি মেয়েরা রাতে 8টার মধ্যে বাড়ি ঢুকে যান, তাহলে কি এই রাজ্য চলবে? লজ্জা থাকা দরকার। আবারও বলছি, দোকান কাটা, ও লজ্জা লাজ নেই বলেই তিনি এইভাবে নিদান দিচ্ছেন। সামলাতে পারছে না, প্রশাসন ব্যর্থ, পুলিশ ব্যর্থ, তাদেরকে শেল্টার দিতে পারছে না। আজকে শেল্টারটার দায়িত্ব কার? আমি বাড়ির গার্জেন, আমার স্ত্রী, কন্যা, আমার মা, তাকে যদি আমি শেল্টার না দিতে পারি, আমি অভিভাবক হিসাবে আমার ব্যর্থ। তিনি বাংলার অভিভাবক বিহীন একজন দোকান কাটা, হ্যাঁ, বেহায়া মুখ্যমন্ত্রী। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।